আমরা আজকে হচ্ছে এইটা হচ্ছে তোমার সেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার বলি আমরা, হ্যাঁ। তো সেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার হচ্ছে আর কি দেখবো একটু। তো আর হচ্ছে তোমার এটা হচ্ছে থার্মো ইলেকট্রিক। তো এখন বিষয় হচ্ছে যে আমরা দুইটা জিনিস দেখবো আজকে, আর হচ্ছে ম্যাথ যেটা আছে সেই ম্যাথটা হচ্ছে করবো আর কি। তো ম্যাথ আমরা হচ্ছে করবো না, ম্যাথ হচ্ছে তোমরা করবা, আমি ম্যাথ করার জন্য যতটুকু কনসেপ্ট লাগে আমি দিয়ে দেবো। এখন আমরা প্রথমে সেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার নিয়ে একটু আলোচনা করি, হ্যাঁ। এখন এই জিনিসটাতে আসলে কিভাবে হিটটা এক্সচেঞ্জ হয়। তো আমি ধরো এই জায়গা দিয়ে আমি এই যে তুমি হচ্ছে এই ইয়াগুলো দেখছো, এগুলো হচ্ছে আমাদের কপার টিউব বলতেছি আমরা। আমরা এটা কপার টিউব বলতেছি। আমরা হচ্ছে ভেপার কম্প্রেশন রেফ্রিজারেন্ট সাইকেল যখন পড়ছিলাম, তোমাদের ভিডিও দেখাচ্ছিলাম যে রেফ্রিজারেন্টটা ফ্লো করতেছে। তো ওই যে টিউবগুলা, এগুলো হচ্ছে এখন এখানে সেম টিউব, এই সেই টিউবগুলো আর কি। তো আমাদের যখন এই টিউবগুলো থাকে আর কি, টিউব দিয়ে আমরা হচ্ছে হট ওয়াটার অথবা রেফ্রিজারেন্ট দিতে পারি। এবং আমরা এই পাশ দিয়ে আমরা ধরো কোল্ড ওয়াটার দিলাম, কোল্ড ওয়াটার, আর এখানে দিলাম হট ওয়াটার। সেটা হট ওয়াটার মনে করা হচ্ছে গরম পানি হতে পারে, রেফ্রিজারেন্ট হতে পারে, অন্য কোনো ফ্লুইড হতে পারে। তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে এই যে আমরা হট ওয়াটার দিচ্ছি, এইটা দিয়ে হচ্ছে আমাদের কি হবে, এই তাপমাত্রাটাকে আমাদের কমাইতে হবে, ঠিক আছে। এখন এই যে দাগগুলো দেখতেছো, এইটাকে বলে আমরা বাফেল বলি এগুলাকে। আমরা জাস্ট একটা ডাইমেনশন আগাইছি, এই জন্য তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে, বাট এটাকে আমরা হচ্ছে বাফেল। হ্যাঁ, বুঝি না, না এটা বাফেল আর কি। এখন তোমাদের হয়তো ভেন বা কোর পড়াইছে, কিন্তু এটা আসলে এক্সাক্ট হচ্ছে বাফেল, ঠিক আছে। তো এখন দেখো, এটা হচ্ছে আমরা বাফেল বলতেছি, আর এটা বাফেল, এখানে বাফেল, এখানে বাফেল, বাফেল অসংখ্য বাফেল দিতে পারবো আমরা। আর এই যে লাল যে আমাদের এই যে ধরো এরকম একটা হচ্ছে আমরা শেপ নিছি, বড় একটা আমরা হচ্ছে ইয়া নিছি, এটাকে বলতেছি আমরা সেল। এটাকে বলতেছি আমরা কি, সেল বলতেছি। তাহলে আমরা টোটাল যে এই জায়গাটা, এটা আমরা সেল বলতেছি। আর এই যে এখানে তোমার যে আমাদের দাগটা দেওয়া আছে, এইটা হচ্ছে আমাদের তোমার টিউব সিট বলতেছি আমরা। এই টিউব সিটটা কি করে, এই যে আমাদের টিউবগুলো আছে, এই টিউবগুলোকে হচ্ছে আঁকড়ে ধরে রাখে। টিউবগুলো কি করে, আঁকড়ে ধরে রাখে। তো এতটুকু তো সবাই বুঝছো, তাই না? এখন দেখো, আমার যখন এখান দিয়ে এখানে তোমার আমি দুইটা জিনিস দেখাবো আজকে। একটা হচ্ছে তোমার কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার বলতেছি আমরা কোনটাকে, প্যারালাল ফ্লো কোনটাকে বলি। তোমার হিট এক্সচেঞ্জার আমরা পড়ছি ওখানে কাউন্টার ফ্লো পড়ছি, প্যারালাল ফ্লো পড়ছি, ক্রস ফ্লো পড়ছি, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে কিন্তু আমরা দুইটা ফ্লো দেখতে পাবো। তো ধরো আমার এই পাশ দিয়ে গরম ফ্লুইড ঢুকতেছে, এই পাশ দিয়ে হচ্ছে তোমার কোল্ড ফ্লুইড ঢুকতেছে। তাহলে আমার দেওয়া তো ফ্লুইডগুলা আমার রেড, আমার হচ্ছে এই যে হট ফ্লুইড যে ডিরেকশনে যাচ্ছে এবং কোল্ড ফ্লুইড যে ডিরেকশনে যাচ্ছে, দুইটা ডিরেকশন কি একই দিকে না? যদি দুইটা ডিরেকশন একই দিকে হয়, তাহলে এদের মধ্যে এদের কোণ হচ্ছে কত, 0 ডিগ্রি। তো তখন আমার যদি একই দিকে দুটো ডিরেকশন হয়, তখন সেটাকে বলতেছি আমরা তোমার প্যারালাল ফ্লো। সেটা বলতেছি কি আমরা, প্যারালাল ফ্লো। আর তুমি যদি এই পাশ দিয়ে হট ওয়াটার দাও এবং এই পাশ দিয়ে যদি তুমি হচ্ছে কোল্ড ওয়াটার প্রবেশ করো, তাহলে দেখো আমার হচ্ছে কোল্ড ওয়াটার আসতেছে এখন কোন দিক দিয়ে, এই পাশ দিয়ে ঢুকলে বিপরীত দিকে আসতেছে। তাহলে এই পাশ দিয়ে ইন হইতেছে কোল্ড ওয়াটার, এই পাশ দিয়ে আউট হইতেছে। তাহলে তখন বলছি দেখো আমার রেড, আমার হচ্ছে রেডটা হচ্ছে কি হট ওয়াটার। হট ওয়াটার যাইতেছে আমার যেই পাশে, আমার হচ্ছে যে ডিরেকশনে, আমাদের কোল্ড ওয়াটার তার বিপরীত ডিরেকশনে। তাই দুইটার মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি হলে কি হবে দেখো, এটাকে বলছি আমরা কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার। এটাকে বলে আমরা কি, কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার। তো আমাদের কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার এবং হচ্ছে তোমার প্যারালাল ফ্লো হিট এক্সচেঞ্জার নিয়ে কোনো কনফিউশন থাকবে আর তোমাদের? বলো আরেকবার বলো, আমি বুঝি নাই। আচ্ছা, প্যারালাল হচ্ছে তোমার আমার হট ফ্লুইড যে ডিরেকশনে যাবে, আমার হচ্ছে কোল্ড ফ্লুইড আমরা সেম ডিরেকশনে দেব, সেটাকে বলতেছি আমরা প্যারালাল ফ্লো। আর তোমার হচ্ছে আমাদের কোল্ড ওয়াটার যে পাশ দিয়ে আমি প্রবেশ করাবো এবং হট ওয়াটার দুই দিক দিয়ে আসবে, তাহলে আমরা সেটাকে বলতেছি কি আমাদের কাউন্টার ফ্লো। তার মানে দেখো, আমি জাস্ট ছোট করে আঁকতেছি। ধরো একটা টিউব দিলাম, আমি একটা টিউব নিলাম, আমি একটা টিউব নিছি,
এখন বলো আমি এ পাশ দিয়ে কোল্ড হট ওয়াটার দিচ্ছি, হট ওয়াটার ইন, আর এই পাশ দিয়ে আমি কোল্ড ওয়াটার ইন দিচ্ছি, কোল্ড ওয়াটার ইন। তাহলে এখন বলো আমার যে এই যে লিকুইডটা আমার হট ওয়াটারটা কি এভাবে যাইতেছে, আমার কোল্ড ওয়াটারটা কি হইতেছে একই দিকে যাইতেছে না, এবং কোল্ড ওয়াটারটা কি হইতেছে যাওয়ার পরে এই যে এখানে বের হয়ে যাচ্ছে। আমার কিন্তু কোল্ড ওয়াটার কখনোই টিউবের ভিতরে প্রবেশ করতে পারবে না, টিউবের ভিতরটা সম্পূর্ণটাই কি যেই ওয়াটার দিব আমরা টিউবে সেম ওয়াটারটাই আমার কি আবার আউটপুটে পাবো, বোঝা গেছে? খালি এই যে এখানে কন্ট্যাক্ট এরিয়া, এই যে ধরো এইটা হচ্ছে আমাদের হট ওয়াটার, এই পাশ দিয়ে আমি দিলাম, এই পাশ দিয়ে বের হচ্ছে, তাহলে এর আশেপাশে যদি আমি ধরো দিই তোমার পানি, ঠান্ডা পানি দিই, তাহলে এর ভিতরে যে তাপটা আমার হট যে গরম ওয়াটারটা যেতেছে এর তাপটা কি কিছুটা অ্যাবজর্ব করে ফেলবে না? এভাবেই আমাদের ঠান্ডা করা হয়। তাহলে আমি দেখো এখন আমি একই ডিরেকশনে দিচ্ছি, তাহলে এটা বলছি আমরা তোমার হচ্ছে প্যারালাল। আর যখন আমাদের হট ওয়াটার এই পাশ দিয়ে প্রবেশ করতেছে এবং এই পাশ দিয়ে হচ্ছে আমাদের কোল্ড ওয়াটার ইন হচ্ছে, তখন বলতেছে আমরা কি দেখো কোল্ড ওয়াটারটা কি এভাবে করে এই দিকে আসতেছে আর হট ওয়াটার এই পাশে ঢুকতেছে, তাই দুইটা কি দেখো তো দুইটা 180 ডিগ্রি না? হট ওয়াটার এখান থেকে আমি ধরলাম এই দিকে কোল্ড ওয়াটার আসতেছে, আর হট ওয়াটার হচ্ছে তোমার এখান থেকে এই পাশে। তাহলে এখন বলো দুইটার মধ্যবর্তী কোণ কত? আলফা ইকুয়াল টু কত? 180 ডিগ্রি না? এইটা হচ্ছে আমাদের কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার। ক্লিয়ার? এবার বুঝছো যে কোশ্চেন করছিলা? ওকে, কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার এবং প্যারালাল ফ্লো হিট এক্সচেঞ্জার তোমাদের জব প্রিপারেশনের জন্য এবং হচ্ছে তোমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ এটা থেকে তুমি হচ্ছে কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার এবং হচ্ছে তোমার প্যারালাল ফ্লো হিট এক্সচেঞ্জারের হচ্ছে তোমার হচ্ছে আঁকাতে হয়, টেম্পারেচার প্রোফাইল হচ্ছে আঁকাতে হয়, ওখান থেকে তুমি হচ্ছে করবা, মানে ম্যাথ করতে হয়। বোঝা গেছে? তোমরা বড় হওয়া আস্তে আস্তে তখন শেখাবো আর কি। তো এখন দেখো এতটুকু। আর আরেকটা বিষয় আমি বলি, হ্যাঁ, তোমাদের সেমিস্টার ফাইনাল শেষে আমি চিন্তা করতেছি কি তোমাদের হচ্ছে ধরো আরএসসি থেকে অ্যাডমিশন বা জবের জন্য যে ইয়াগুলো লাগে সেটা মোটামুটি হচ্ছে তোমাদের এখন আমি ওভাবে পড়াবো না, জাস্ট শুধু বলে রাখবো। আর সেমিস্টার ফাইনাল শেষে হচ্ছে তোমরা যখন ছুটি থাকবা তখন 3-4 দিন সময় দিতে পারবো না? তখন আমরা হচ্ছে যদি পড়ি তাহলে আমাদের এখানে সেমিস্টার ফাইনালের জন্য এক্সট্রা প্রেসার হইতেছে না, আমরা ওখানে তখন ওটা হচ্ছে অ্যাড করে ফেলবো, তাহলে বেটার হয় না? ওকে, আচ্ছা, তাহলে আমরা তখন আমরা এটা হচ্ছে এখন পড়ে রাখবা, তখন আমরা টেম্পারেচার প্রোফাইল দেখবো। ওকে, তো এখন দেখো এই বাফেলগুলা কি করে আসলে, বাফেলগুলো আমরা দিব কেন? এই যে ধরো এখানে যখন আমার হট ফ্লুইড যাবে এবং কোল্ড ফ্লুইড যখন আমার আসতেছে তখন এখানে পানির একটা প্রেশার ক্রিয়েট হয়, এবং দেখো তখন টিউবগুলা কি আমাদের স্থানচ্যুত হতে পারে না? তো টিউবগুলোতে স্থানচ্যুত না হতে পারে সেজন্য আমরা টিউবগুলো তোমার হচ্ছে বাফেলগুলো ইউজ করি। আবার বাফেল কি করে, এই যে ধরো এখান দিয়ে আমার পানি ইন হইতেছে কোল্ড ওয়াটার, এখান থেকে ইন হওয়ার পরে ধরো এভাবে যখন এই জায়গা থেকে এভাবে পানিটা আমার ঠান্ডা পানিটা এভাবে ঘুরতেছে না, যদি না ঘুরতো, কারণ ঘুরতেছে কি জন্য, এখানে যখন আসতে তখন এখানে বাধা পাবে, বাধা পাওয়ার পরে কি নিচে নামে এভাবে ঘুরতেছে, তাহলে দেখো আমার ঠান্ডা পানিটা কি টার্বুলেন্ট সৃষ্টি করতেছে, যার ফলে কি হইতেছে আমাদের কন্ট্যাক্ট এরিয়া বাড়ে, মানে ঠান্ডা এই গরম পানির সাথে ঠান্ডা পানিটা কি কন্ট্যাক্ট এরিয়াটা বেশি হয়, এর ফলে কি আমাদের ঠান্ডা হয় বেশি। না তো আমি কি এখানটা দিলাম, এখানে আস্তে আস্তে সুইং করে বের হয়ে গেল, তাহলে কি আমাদের কন্ট্যাক্ট এরিয়া বাড়বে না। তো আমাদের কি বাফেল কন্ট্যাক্ট এরিয়াও বৃদ্ধি করে, মনে থাকবে? ওকে, এখন আমাদের বলছে এটার কোশ্চেনটা আসে কিরকম, আমি তোমাদের বইটা একটু বের করি, তোমাদের বইয়ে কি কোশ্চেন দেওয়া আছে আমি তো ভুলে গেছি। আচ্ছা, বলছে চিত্রে সেল অ্যান্ড টিউব কন্ডেন্সারের বর্ণনা দাও, ঠিক আছে, বা সেল অ্যান্ড টিউব কন্ডেন্সারের চিত্রসহ কার্যপ্রণালী লেখো। তো এখন ধরো যে আমরা এই চিত্রটা আঁকতে পারবো না আমরা, এখন তো এখন এর কার্যপ্রণালীটা দেখো সুন্দর করে হচ্ছে লিখবা কি, আমি হচ্ছে কার্যপ্রণালী লিখতেছি না, বিকজ অফ তোমাদেরকে পিডিএফ দেওয়া আছে না, আমি শুধু একটু বুঝাই দেবো আর কি। দেখো বলছে আমরা এখান থেকে গরম রেফ্রিজারেন্ট কি আমরা গরম হট ওয়াটার ফ্লো করতে পারি, বা হট লিকুইড ফ্লো করতে পারি, বা হট রেফ্রিজারেন্ট ফ্লো করতে পারি। তাই বলতেছি কি গরম গ্যাসীয় রেফ্রিজারেন্ট কন্ডেন্সার থেকে উচ্চ চাপে এবং উচ্চ তাপমাত্রায় কন্ডেন্সারে প্রবেশ করে কম্প্রেসার থেকে। তাহলে কম্প্রেসার থেকে দেখো তো কম্প্রেসারে যখন আমরা রেফ্রিজারেন্টটাকে কম্প্রেস করতেছিলাম ওখানে আমরা চাপ এবং তাপমাত্রা বৃদ্ধি হইতেছিল না?
তখন বলতেছে আমাদের, তাহলে এটা আমরা কি হিসেবে ইউজ করতেছি এখানে, এটা কন্ডেন্সার হিসেবে ইউজ করতেছি। তাহলে আমরা দেখো এখানে বলতেছে কি, যখন আমরা এখানে রেফ্রিজারেন্ট প্রবেশ করতেছে তখন কি থেকে প্রবেশ করতেছে, কম্প্রেসর থেকে এসে প্রবেশ করতেছে। তাহলে আমরা বলতেছি গরম গ্যাসীয় রেফ্রিজারেন্ট কম্প্রেসর থেকে উচ্চ চাপে এবং উচ্চ তাপমাত্রায় কি হইতেছে, কন্ডেন্সারে প্রবেশ করতেছে। তারপরে কি হয়, রেফ্রিজারেন্টগুলো টিউবের মধ্যে দিয়ে যাইতেছে বা প্রবাহিত হয়। তারপরে কি হচ্ছে, শীতল জল, দেখো এখান থেকে আমি ঠান্ডা পানি দিচ্ছি আমি, তাহলে বলতে ঠান্ডা জল বা বায়ু সেল, ধরো এর আশেপাশে কি আমাদের বায়ু আছে, বাতাস আছে, তাহলে আমরা বলতেছি কি শীতল জল বা বায়ু সেলের চারিপাশে প্রবাহিত হয়। দেখো তো এই যে টিউবের ভিতরে রেফ্রিজারেন্ট যেতেছে এর চারিপাশে আমাদের কি ঠান্ডা জল, বা আমি যদি ঠান্ডা জল না দিয়ে যদি আমি তোমার হচ্ছে ঠান্ডা এয়ার ফ্লো করি, তাহলে ঠান্ডা এয়ার কি টিউবগুলোর আশেপাশে দিয়ে আমাদের কি ঘুরতেছে না, তাহলে কি হয় যে প্রবাহিত হয়, যা টিউবগুলোর বাইরের দিকে তাপ শোষণ করে। তাহলে এই দেখো টিউবের বাইরে, তাহলে টিউবের বাইরে এগুলোতে কি আছে, পানি আছে, আমাদের ঠান্ডা পানি যদি দিই তাহলে ঠান্ডা পানি আছে, তাহলে কি হচ্ছে এই টিউবের ভেতরে তাপটা শোষণ করে ফেলতেছে এবং কি তাপ স্থানান্তরের ফলে গরম গ্যাসীয় রেফ্রিজারেন্ট ঠান্ডা হয়ে তরলে পরিণত হয়। এতটুকু ক্লিয়ার সবার? এতটুকু ক্লিয়ার হয়েছ? আচ্ছা, এতটুকু লিখলে তোমার হচ্ছে লিখবা, এন্ড দেন তারপরে হচ্ছে এটা লিখবা যে তরল রেফ্রিজারেন্টটা কি হয়, যে কন্ডেন্সারের নিচের থেকে বেরিয়ে যায়, তাহলে এখানে ঢুকতেছে এবং এই তরলটা কি হয় আমাদের কন্ডেন্সারের নিচ দিয়ে বের হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমাদের বইয়ে যে চিত্র দেওয়া আছে না, তোমাদের বইয়ের চিত্র আর এই চিত্র সেম, কোনো সমস্যা নাই, বোঝা গেছে? ওরা হচ্ছে তোমার সাকশন দিছে, এটাকে এর মধ্যে নিয়ে এসে সাকশন দিছে, এখানে হচ্ছে তোমার কি দিছে, তোমার হচ্ছে দিছে লিকুইড আউটলেট দিছে, এবং তোমার হচ্ছে হট ওয়াটার হচ্ছে একদিকে দিছে এ পাশে, এবং এ পাশে একটা দিছে। তো তুমি যেটা আঁকো কোনো সমস্যা নাই। তো কি বলছে, তরল রেফ্রিজারেন্ট কন্ডেন্সারের নিচ থেকে বেরিয়ে যায় এবং রেফ্রিজারেশন চক্রটি পরবর্তী ধাপে প্রবেশ করে। এতটুকু ক্লিয়ার? তোমরা যদি কম্প্রেসার, কন্ডেন্সার এগুলো যদি কার্যপ্রণালীটা ভালোভাবে পড়ে থাকো আগের চ্যাপ্টারগুলো, তাহলে আমাদের দেখো তো আমরা যদি প্রথম চ্যাপ্টারগুলো ভালোভাবে পড়ছিলাম বলে আমাদের এদিকে অনেকগুলো জিনিস হচ্ছে কি ইজি হচ্ছে না। যারা পড়ছো তাদের কাছে ইজি হচ্ছে, যারা পড়ো নাই ফাঁকিবাজি করছো তারা মনে করো বুঝতেছো এতক্ষণে, এতদিনে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের মোটামুটি শেষ। এখন ধরো এইটাকে বলতেছিলাম আমরা কি, যে তোমাদের এটা রচনামূলক কোশ্চিনে আসে যে চিত্রসহ থার্মোস্ট্যাটিক এক্সপেনশন ডিভাইসের কার্যপ্রণালী লেখো। তো থার্মোস্ট্যাটিক এক্সপেনশন ডিভাইসটা আসলে কি তোমার হচ্ছে, বা থার্মোস্ট্যাটিক এক্সপেনশন ভালভ যেটা বলি আমরা, যে তোমার থার্মোস্ট্যাটিক এক্সপেনশন ভালভ রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং সিস্টেমের জন্য কি একটা, মানে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে অংশ, ঠিক আছে? এটা কি করে আমাদের, এটা হচ্ছে আমাদের, আমি এই পাশে দাঁড়াই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই আমাদের এক্সপেনশন ভালভটা কি করে, স্বয়ংক্রিয়ভাবে মনে করো বা খুব সহজেই তোমার রেফ্রিজারেন্টটাকে প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে এবং সিস্টেমের দক্ষতা বজায় রাখতে সাহায্য করে। এখন তুমি যদি কার্যপ্রণালীর হিসাব করতে যাও, ধরো যে এখানে হচ্ছে তোমার ফ্লেক্সিবল ডায়াফ্রাগাম আছে, তারপর প্রোপেট ভালভ আছে এখানে, তারপরে এখান থেকে ফ্রম কন্ডেন্সার থেকে রেফ্রিজারেন্টটা হচ্ছে এখানে আসতেছে এবং এ পাশ দিয়ে ইভাপোরেটরে প্রবেশ করতেছে, তারপর সেন্সিং বাল্ব আছে, এ হচ্ছে আমাদের ফিগার আর কি। এখন ধরো কার্যপ্রণালীটা বলতেছে এরকম যে আমাদের হাই প্রেশার লিকুইড আর কি, তোমার হাই প্রেশার লিকুইড কি হয়, কন্ডেন্সার থেকে প্রবেশ করে এখানে, তাই আমাদের কি হয় প্রবেশ করে, দেন কি করে ভালভের মাধ্যমে রেফ্রিজারেন্ট প্রবাহটা আমাদের কি প্রোপেট ভালভের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। এখন এখানে দেখো যে তোমার প্রেশার ড্রপ হয়, প্রেশার ড্রপ হবে, তারপর হচ্ছে এক্সপ্যানশন হবে। তাহলে এটা কি হয় আমাদের, যে এই রেফ্রিজারেন্টটা ধরো যে এখানে একটা তোমার ছোট্ট একটা থাকে তোমার, আমরা তোমাদেরকে এক্সপ্যানশন ডিভাইসের হচ্ছে ভিডিও দেখাইছিলাম, একজন রেসপন্স করো তো, দেখাইছিলাম কি? ওখানে দেখো না যে ওখানে দেখো না যে এক্সপ্যানশন ভালভ দিয়ে আমাদের ছোট্ট একটা জায়গা থেকে প্রেসার ড্রপ করতেছিল। আচ্ছা, তাহলে এখন দেখো যে আমাদের এখানে কি প্রেসার ড্রপ করে, তখন বলছে কি যে তোমার হচ্ছে যে রেফ্রিজারেন্ট যখন আমাদের থার্মোস্ট্যাটিক্স ভালভে তোমার হচ্ছে অরিফিসের দিয়ে প্রবাহিত হওয়ার সময় তার চাপ হচ্ছে কি হ্রাস পায়, চাপটা কি আমাদের হ্রাস পায় এবং এটা কি দ্রুত প্রসারিত হয়ে লো প্রেসার লিকুইড ও গ্যাসের মিশ্রণে পরিণত হয়। তাহলে দেখো আমরা পিএইচ কার্ভে আমরা দেখছিলাম, তোমাদের পিএইচ কার্ভে যদি আরেকবার একটু দেখাই তোমাদের, দেখো
পিএইচ কার্ভ এতদিন তো মুখস্থ হয়ে যাওয়ার কথা তোমাদের। এই যে এটা ছিল আমাদের 4 নম্বর পয়েন্ট, এক্সপ্যানশন ভালভের আউটলেট। এই যা দেখো আমাদের লিকুইড এবং গ্যাস ছিল কিছুটা, তো বলতেছে কি আমাদের এখান থেকে লিকুইড এবং গ্যাস বের হয়ে কোথায় যায়, ইভাপোরেটরে যায়। তাহলে ইভাপোরেটর প্রবাহ কি হয়, যে লো প্রেসার রেফ্রিজারেন্ট তোমার যেটা থাকবে আমার এখান থেকে কি যখন বের হবে তখন লো প্রেসার রেফ্রিজারেন্ট বের হবে। তাই লো প্রেসার রেফ্রিজারেন্টটা কি হয় তোমার ইভাপোরেটরে প্রবাহিত হয়, ইভাপোরেটরে প্রবাহিত হইতেছে, এবং প্রবাহিত হওয়ার ফলে কি হয় তোমার এটা হচ্ছে কি যে আমাদের কন্ট্রোল ভলিউম, যে জায়গাটা আমরা ঠান্ডা করব এই জায়গাটার কি তাপ শোষণ করে ফেলে। তো তাপ শোষণ করার ফলে কি হয় ওই জায়গাটা আমাদের কি ঠান্ডা হয়ে যায়। এভাবে আমাদের কি প্রক্রিয়া করেন। সেন্সিং ভালভ নতুন কে আসছে আমাদের, সেন্সিং ভালভ আসছে। এখন বলো আমাকে, এই যে কনডেন্সার থেকে আমি রেফ্রিজারেন্ট নিয়ে আসতেছিলাম, তারপরে প্রোপেট ভালভের এখানে আমরা অরিফিসের মতো করতেছিলাম, এখানে চাপ কমাইতেছিলাম, দেন ইভাপোরেটরে নিয়ে কি তাপ শোষণ করতেছিলাম, এতটুকু আমরা সব আগেই পড়ছি না? খালি এখন আমাদের সেন্সিং ভালভটা এখানে আমরা হচ্ছে নতুন লাগাইছি। আর তোমার হচ্ছে এই যে ফ্লেক্সিবল ডায়াফ্রাগ্রাম যেটা বলতেছি আমরা, তো সেন্সিং ভালভের কাজটা আসলে কি, সেন্সিং ভালভের কাজ হচ্ছে তোমার এই যে ইভাপোরেটরের আউটলেট থাকে আমার, ইভাপোরেটরের আউটলেটের তাপমাত্রা পর্যবেক্ষণ করে। তাহলে আমরা দেখো এখানে তো ইভাপোরেটরটা একটু তোমাদের একটু আঁকায় দেখায়, দেখো এটা ছিল আমাদের ইভাপোরেটর, এটা ছিল আমাদের আউটলেট, এবং এখান থেকে আমাদের কম্প্রেসারে যাইতেছিল। তাহলে আমাদের এই জায়গার যে আমাদের তাপমাত্রা ছিল, যে সেন্সিং ভালভ কি করে ইভাপোরেটরের আউটলেটের তাপমাত্রাটা কি পর্যবেক্ষণ করে। যদি তাপমাত্রা বেশি হয় তাহলে ভালভ বেশি খুলে যায়, এবং তোমার হচ্ছে কি সেন্সিং ভালভটা কি ভালভটা বেশি খুলে যায়, এবং কি রেফ্রিজারেন্ট প্রবাহ বৃদ্ধি পায় তখন। এবং যদি তাপমাত্রা কমে যায় তবে ভালভ সংকুচিত হয়ে রেফ্রিজারেন্ট প্রবাহ কমে যায়, কমাই ফেলে। বোঝা গেছে? তাহলে এই যে ভালভ খুলতেছে হচ্ছে সেটা কে কিভাবে, আমার এখান থেকে ধরো এই যে এখান থেকে কি হয় আমাদের স্প্রিং লাগানো আছে, যে স্প্রিংগুলা, তাহলে এখানে কি হয় আমাদের সেন্সিং ভালভ যখন আমাদের সেন্স করে তখন কি করে আমাদের ভালভ কম খুলবে না বেশি খুলবে, এটা হচ্ছে এই যে এখানে এই ভালভটা আমাদের কম খুলবে না বেশি খুলবে সেটা কি করতেছে নির্দেশ করে। এতটুকু ক্লিয়ার হয়েছে তোমরা? এতটুকু ক্লিয়ার হয়েছে? ওকে। আমরা হচ্ছে তোমার এখানে দুইটা কার্ভ দেখবো ফার্স্ট অফ অল। হ্যাঁ, এটা হচ্ছে টেম্পারেচার, এটা হচ্ছে তাপমাত্রার মানে তাপের হচ্ছে তোমার হ্রাস বা বৃদ্ধি, টি, এটা হচ্ছে কিউ। হ্যাঁ, তো আমি ধরো এটা হচ্ছে আমাদের 0 পয়েন্ট। হ্যাঁ, 0 পয়েন্ট আমরা বলতেছি, এখান থেকে ধরো এভাবে উঠতেছে আমাদের, এভাবে এই ডিরেকশনটা হচ্ছে এভাবে, এটা দিলাম একটা 0, এটা হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট, এটা দিলাম 2 নম্বর পয়েন্ট, এটা দিলাম 3 নম্বর পয়েন্ট। আবার এখান থেকে ধরো দিতেছে, ভালো করে বুঝো। হ্যাঁ, তোমাদের এটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের লাস্ট এর পরের সেমিস্টারে যে তোমার থার্মোডাইনামিক্স আছে ওখানে তুমি একটা চ্যাপ্টার ইজিলি করতে পারবা। এটা দেখো আমার 0 থেকে আস্তে আস্তে উপরে যাইতেছে, আর এটা কি আমাদের উপর থেকে আস্তে আস্তে নিচে নামতেছে। একটা বিষয় তোমরা আমাকে ইনশিওর করো যে আমাদের, আচ্ছা আমি একটু বুঝাই দিই এখানে ছোট করে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। আমি এই লাইন থেকে যখন আমি এই দিকে মুভ করব তখন দেখো তো আমাদের এই যে এক্স, আমি এক্স এর মানটা কি আস্তে আস্তে বাড়তেছে, এবং ওয়াই এর মানটা কি কনস্ট্যান্ট না? এতটুকু তো বুঝো না? কে কে বুঝো নাই বলো একটু, সবাই বুঝছো? ওকে, যখন আমরা ওয়াই, এটা হচ্ছে এক্স, যখন আমরা এভাবে উপরে উঠবো তখন আমাদের কি ওয়াই এর মানটা বাড়তেছে, কিন্তু এক্স এর মানটা দেখো তো এই যে ওয়াই অ্যাক্সিস থেকে এক্স এর মান কি কনস্ট্যান্ট, তাহলে এখানে আমাদের কি ওয়াই এর মানটা বাড়তেছে। এতটুকু ক্লিয়ার?
জি ভাই। এখন যদি আমি বলি তোমাকে এই রেখাটা এভাবে আসতেছে, দেখো তো যখন এই পয়েন্টে আমার, তখন দেখো তো এই জায়গা থেকে যাত্রা শুরু হয়েছে, এখানে এক্স এর মানও বাড়ছে, ওয়াই এর মানও বাড়ছে না? যখন এই পয়েন্টে দেখো, তখন এই পয়েন্টে দেখো তো এক্স এর মানও বাড়ছে, ওয়াই এর মানও বাড়ছে না? জি ভাইয়া। এখন আমারে বলো, যখন আমি এখান থেকে একটা জিনিস হচ্ছে নিয়ে যাই আস্তে আস্তে, যখন আমার এই জায়গাতে আমরা কিউ দ্বারা কি তাপ বুঝাইছে, টি দ্বারা কি তাপমাত্রা বুঝাইছে, কি জাহিদ কি অবস্থা? আচ্ছা, তো যখন আমরা এই জায়গাতে পয়েন্টটা দেখো, তখন আমাদের কি আস্তে আস্তে টেম্পারেচার বাড়তেছে, বা আমি যেহেতু ডিরেকশন উল্টা দিয়েছি, তাহলে আমি এখানে ধরো দেখতেছি, হ্যাঁ, তাহলে দেখো এখানে যখন পয়েন্টটা আমি ওখান থেকে আসা শুরু করতেছি, পরে আসতেছি ওখানে, আগে এখানে দেখো যখন আমরা এই জায়গাতে আমি এই পয়েন্টটা, তখন দেখো আমরা এখান থেকে আস্তে আস্তে কি টেম্পারেচার বাড়তেছে। দেখো যখন আমরা এই জায়গাতে, তখন দেখো তো এখান থেকে যাওয়া শুরু করছি, তার টেম্পারেচারটা কি বাড়ছে না আমাদের? আবার যখন দেখো এখান থেকে আমি ডট ডট লাইন টানে, দেখো আমার তাপও বাড়ছে, বাড়ছে। ওকে, যখন দেখো এই পয়েন্টে আমার বস্তুটা যখন এখান থেকে এখানে চলে আসছে, দেখো তখন আমার দেখো টেম্পারেচার কিন্তু বাড়ে নাই, এখানেও থাকলেও যে টেম্পারেচার, এখানে থাকলেও সেম টেম্পারেচার, এখানে থাকলেও সেম টেম্পারেচার, কে দেখো তো প্রত্যেকটা জায়গাতে আমাদের তাপ বাড়তেছে না? এটা কি বুঝছো? এতটুকু বুঝছো সবাই? জি ভাইয়া বুঝছি। দাঁড়াও আগে দেখে লই সবাই পালাই গেছে নাকি। ওকে, তাহলে এখন এতটুকু আমরা ক্লিয়ার হয়েছে আপাতত। তাহলে এখন আমারে বলো, আমরা হচ্ছে বলতেছি এই যে তাপ, এখান থেকে আমাদের তাপমাত্রা বাড়তেছে, তাপও বাড়তেছে, এই 0 থেকে 1 পর্যন্ত, আমরা এটাকে বলতেছি সেন্সেবল হিটিং। সেন্সেবল হিটিং এইটাকে বলতেছি আমরা ল্যাটেন্ট হিট। এটাকে বলতেছি আমরা, এই যে তাপমাত্রা বাড়তেছে, তাপও বাড়তেছে, এটাকে বলতেছি আমরা সেন্সেবল হিটিং। এতটুকু ক্লিয়ার তোমরা? আমরা দেখো রেফ্রিজারেন্টে বলতেছিলাম তোমাকে যে আমরা যখন কম্প্রেসারে যাচ্ছিলাম, তখন আমাদের তাপমাত্রা বাড়তেছিল, তাপমাত্রা বাড়লে তাপও বাড়ে, তখন ওইটা আমাদের সেন্সেবল হিটিং হবে না ল্যাটেন্ট হিট হবে বলো তো এবার? সেন্সেবল হিটিং। আমরা যখন কন্ডেন্সারে যাচ্ছিলাম, কন্ডেন্সারে কিন্তু আমাদের তাপমাত্রার পরিবর্তন হইতেছিল কি না, আমাদের হচ্ছে তাপ, আমরা কি তাপ ছেড়ে দিচ্ছিলাম না, আমাদের শুধু জাস্ট ফেজ পরিবর্তন হচ্ছিল, মনে আছে? জি ভাইয়া। তাহলে ওইটা আমাদের কি ল্যাটেন্ট হিট হবে না সেন্সেবল হিটিং হবে? আমার যখন ফেজ পরিবর্তন করবে, ধরো আমরা বরফ থেকে আমি পানি থেকে আমি বাষ্প, আমি যখন বরফ থেকে 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানিতে যাব আমি, তখন সেখানে তাপমাত্রা কি কোনো পরিবর্তন হইতেছে? কিন্তু আমি বরফকে পানিতে পরিণত করতে আমার কি তাপ লাগতেছে না? অবশ্যই তাপ লাগতেছে। তখন আমরা বলতেছি এটাকে ল্যাটেন্ট হিট বলতেছি আমরা, মানে ফেজ পরিবর্তন করবে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, তখন আমার হচ্ছে যে এই ফেজটা ওই জায়গাতে। এতটুকু ক্লিয়ার? আমরা হচ্ছে ধরো 100 সেন্টিগ্রেড তাপমাত্রা হচ্ছে বাষ্প থেকে 100 সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে আসি মাঝে মাঝে, তখন ওই জায়গাতে কি হয়, ওই জায়গাটা হচ্ছে আমাদের তোমার কি হয়, ল্যাটেন্ট হিট হয়, আমাদের কি হয়, ল্যাটেন্ট হিট। এতটুকু বুঝছো তাহলে? তাহলে এখন যদি আমি এটা ধরো আমাদের এই 3 নম্বর পয়েন্টে আমাদের 1100 সেন্টিগ্রেড তাপমাত্রার পানি আছে, তাহলে 100 সেন্টিগ্রেড তাপমাত্রার পানি যখন আমি আস্তে আস্তে নিচে নামতেছি, তাপমাত্রা কমতেছে, তাপও কমতেছে, একসাথে তাপ এবং তাপমাত্রা দুটা কমতেছে না? তাহলে আমরা এটা কি সেন্সেবল হিটিং বলবো না সেন্সেবল কুলিং বলবো? সেন্সেবল কুলিং, সেন্সেবল কুলিং। এটা আমাদের কি হবে, 2 থেকে 1, এটা হচ্ছে আমাদের ল্যাটেন্ট হিট হবে, কারণ এখানে দেখো
এখানে কি তাপের কোনো তাপমাত্রার পরিবর্তন হয়েছে? হয় নাই। বাট কিসের পরিবর্তন হয়েছে? তাপের পরিবর্তন হয়েছে শুধু। এবং এই জায়গাতে আমাদের ফেজ পরিবর্তন করতেছে। ফেজ পরিবর্তন কি বললাম? আমরা হচ্ছে বরফ থেকে পানিতে যাব, পানি থেকে বাষ্প যাইতে পারি আমরা। তাহলে এটাকে বলতেছি আমরা ল্যাটেন্ট হিট। আর এটা তাহলে কি হবে আমাদের? এখানে দেখো তাপমাত্রা পরিবর্তন, তাহলে এটা কি হবে? সেন্সেবল কুলিং। এতটুকু ক্লিয়ার সবার? দেখো এই জায়গাতে যখন তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, এই তাপমাত্রার পরিবর্তনের ফলে কি তাপের পরিবর্তন হচ্ছে না? এখানেও সেম। তখন আমরা লিখব তাপ ইকুয়াল টু এম এস ডেল টি। মনে থাকবে? যখন আমাদের শুধু ল্যাটেন্ট হিটের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র এখানে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমাদের তাপের পরিবর্তন হচ্ছে, তখন আমরা লিখব কিউ ইকুয়াল এম এল। মনে থাকবে? এবার দেখো এমটা হচ্ছে ভর, এসটা হচ্ছে আমাদের কি বলো? না, আপেক্ষিক তাপ বলি আমরা। কি বলি? হ্যাঁ। একটু দাঁড়াও, পানি খেয়ে লই। আর যে এল দেখতেছো না, আমরা এল কে বলি সুপ্ত তাপ। এল কে কি বলি? সুপ্ত। হ্যাঁ। দাঁড়াও, আমাদের ফেসবুক লাইভে হচ্ছে ক্লাস হচ্ছে, তো আমি একটু কমেন্ট সেকশনটা চেক করি ওরা এতটুকু বুঝতে পারছে কিনা। আচ্ছা, তোমাদের হচ্ছে বলে রাখি, আমাদের মেকানিক্যালের, তোমরা যারা ফেসবুক লাইভে ক্লাস করতেছো আর কি, আমাদের মেকানিক্যালের সকল আপডেট পাইতে হলে আমাদের মেকানিক্যাল ফ্যামিলির যে গ্রুপ আছে এবং মেক এক্সপ্লোর নামে একটা পেজ আছে আমাদের মেকানিক্যালের, তো তোমরা হচ্ছে দুইটা জায়গাতে সকল আপডেট পাবা। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কমেন্ট সেকশনের লিঙ্ক দেওয়া আছে, প্রথম কথা হচ্ছে এখানে। এবং তোমার কি যেন বলতেছিলাম আরেকটা, ও হ্যাঁ, তোমাদের হচ্ছে সামনে হয়তো রমজান মাসে আমরা হচ্ছে তোমাদের হচ্ছে ডিপার্টমেন্টে আর কি ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশনের ডিপার্টমেন্টের হচ্ছে আমরা ফুল কোর্স হচ্ছে আমরা লঞ্চ করব। তো তোমরা যারা মেকানিক্যাল পাওয়ার, আরএসসি, মেরিন, মানে এক কথায় ডুয়েট অ্যাডমিশন মেকানিক্যাল ডিপার্টমেন্টে দিবা, তারা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে, টেলিগ্রাম চ্যানেলের হচ্ছে লিঙ্ক দেওয়া আছে একটা কমেন্ট সেকশনে, তোমরা ওখানে হচ্ছে কি যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে? তো ওখানে আমরা টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে আমরা সকল আপডেট দেবো আর কি। আচ্ছা, তাহলে আমরা এই যে ধরো এখানে আমরা বলতেছিলাম কি, আমরা হচ্ছে এসটা কি বলতেছি আমরা? এসটা বলতেছিলাম আমরা আপেক্ষিক তাপ। কি বলতেছিলাম আমরা? আপেক্ষিক তাপ। আর এটা এলটা বলছিলাম সুপ্ত তাপ। আপেক্ষিক তাপ, এলটা হচ্ছে আমাদের সুপ্ত তাপ। সুপ্ত তাপ। এখন কিউ যদি আমরা এম কে এসে চিন্তা করি, হ্যাঁ, তাহলে এমটা কিউ ইকুয়াল টু লিখতে পারি আমরা এখান থেকে। আমি বলি তোমাকে, কিউ হচ্ছে আমাদের কিলো জুল আসে, এককটা কিলো জুল আসে, এবং এস এর এককটা কি আসতে পারে দেখো, কিউ ইকুয়াল টু এম এস ডেল টি। কিউ হচ্ছে আমাদের কিলো জুল অথবা জুল, এমটা হচ্ছে কি আমাদের কেজি, এসটা হচ্ছে আমরা এস এর এককটা বের করবো ইন্টু ডেল টি, এটা হচ্ছে আমাদের কেলভিনে রাখি আমরা, অথবা সেন্টিগ্রেডে, ঠিক আছে? তো আমরা এস ইকুয়াল লিখতে পারি, দেখো এই দুইটা পাশে আসলে ভাগ হয়ে যায়, তাহলে কিলো জুল পার কেজি কেলভিন অথবা কিলো জুল পার কেজি ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের আপেক্ষিক তাপের এককটা কি আসবে? কিলো জুল পার কেজি কেলভিন অথবা কিলো জুল পার কেজি সেন্টিগ্রেড। মনে থাকবে? ওকে। আর এল এরটা কি আসবে তাহলে আমাদের? কিলো জুল পার কেজি, কারণ কিউ এরটা কি আমাদের কিলো জুল, এমটা কি কেজি, তাহলে এল এর এককটা কি আসবে? কিলো জুল পার কেজি অথবা জুল পার কেজি। মনে থাকবে? ওকে, তাহলে এতটুকু আমি মিশাই দিলাম। এটা এবার তোমাদের ছোট ফরম্যাটে দেখাই একটু। তোমরা হচ্ছে এটা হচ্ছে ক্লাস মানে ভিডিও দেখে সুন্দর করে নোট করবা, এটা কিন্তু আমি তোমাদের স্লাইডে কিন্তু পাবা না এটা, ঠিক আছে?
কারণ এই রিলেটেড কোনো তোমার হচ্ছে এই রিলেটেড কোনো থিওরি বা রচনামূলক কিছু নাই। হ্যাঁ বলো। এখন ধরো আমরা একটা এক্সাম্পল নিই, সাপোজ যে -5 সেন্টিগ্রেড অথবা হচ্ছে ধরো 10 সেন্টিগ্রেড বললাম, -10 ডিগ্রির বরফকে 100 সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত করো। তাহলে এখন বলো, আমি যাতে দুইটা চিত্র আঁকাবো এখানে, হ্যাঁ একটা একটু আগে দেখা আসছি আর একটা নতুন আঁকাবো আর কি। -10 ডিগ্রি, তাহলে আমার যে পয়েন্ট থেকে শুরু করবো এটা কি 0 পয়েন্ট হবে না মাইনাস পয়েন্টে চলে আসবে বলো? দেখো আমার এখানে যে 0 ডিগ্রি বরফ থাকতো তাহলে 0 থেকে হইতো, কিন্তু আমার এখানে কি আছে? তাহলে আমরা এখান থেকে ধরো দিলাম যে -10 সেন্টিগ্রেড তাপমাত্রা এই জায়গাতে। তাহলে এখান থেকে আমি প্রথমে কোথায় যাব? 0 ডিগ্রির বরফে যাব। তাহলে আমি ধরো এখান থেকে আস্তে আস্তে টেম্পারেচার আমার কি আস্তে আস্তে কি বাড়তেছে না? -10 এর থেকে এখন -10 থেকে কি আস্তে আস্তে -9, -8, -7, -6। আচ্ছা এটা বিষয় হতো -10 এর থেকে -9 বড় না ছোট? -9 বড়, -10 ছোট। ওকে, এই জায়গাটা প্রেস লাগাই দিও না আবার। তাহলে দেখো এখন আস্তে আস্তে বাড়তেছে, তো একটা জায়গার পরে যাওয়ার পরে কি এখানে এসে কি আমাদের 0 ডিগ্রি বরফ হয়ে গেছে না? তো -10 ডিগ্রির বরফ এখানে আসার পরে কি 0 ডিগ্রির বরফ হয়েছে। এখন এই 0 ডিগ্রির বরফকে আমি কোথায় কনভার্ট করব? 0 ডিগ্রির পানিতে কনভার্ট করতে হবে আগে। কত ডিগ্রি পানিতে? তাহলে এখানে আমাদের লাইন কি আস্তে আস্তে উপরে উঠবে না স্ট্রেট লাইন হবে বলো? এখানে 0 ডিগ্রি বরফ থেকে যখন আমি 0 ডিগ্রি পানিতে যাব তখন কি টেম্পারেচারে কোনো পরিবর্তন হচ্ছে? তাহলে ফেজ পরিবর্তন, তাহলে দেখো তো এরকম হচ্ছে না আমাদের। তাহলে এই পয়েন্টে চলে আসছে আমি, এটা 1 নম্বর পয়েন্ট দিলাম, এটা 2 নম্বর। তাহলে এখানে আমাদের এখন কন্ডিশন কি? 0 ডিগ্রি পানি। এতটুকু বুঝছো? এবার 0 ডিগ্রি পানি থেকে আমরা কোথায় যাব? 100 সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে যাব আগে। কারণ 100 সেন্টিগ্রেড তাপমাত্রা বাষ্পে কখন যাব? আমরা পানিকে আগে হিট করে 100 সেন্টিগ্রেড তাপমাত্রা নিয়ে যেতে হবে, দেন তারপরে বাষ্পে কনভার্ট করতে হবে। বোঝা গেছে? তাহলে আমরা আগে এখন কোথায় যাব? 100 সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে যাব। তাহলে আমরা 100 সেন্টিগ্রেড তাপমাত্রার কিসে চলে আসছি? পানিতে। তাহলে পানি এবং বাষ্প দুই রকম ফেজ না আমাদের? তাহলে আমরা ফেজ পরিবর্তনের ক্ষেত্রে কি আমাদের ল্যাটিন হিট হয় না? দেখো তো, তাহলে 100 সেন্টিগ্রেড তাপমাত্রার ভ্যাপার বা বাষ্প। তাহলে এইখানে বলো আমাকে, এই জায়গাতে আমাদের তাপমাত্রা পরিবর্তন হয়েছে, এখানে কি হয়েছে? তাহলে এখন যদি আমি এই জায়গাতে একটা আঁকাই, যে ধরো এখানে তাহলে সূত্র কি হবে? ms del t। এখানে কি হবে? ml। এখানে কি হবে? ms del t। এখানে কি হবে? ml। এতটুকু ক্লিয়ার হইছো? আচ্ছা, থার্মোডাইনামিক্সে একটা চ্যাপ্টার শেষ তোমাদের, ওই থার্মোডাইনামিক্স আস্তে আস্তে বোঝা গেছে? অগ্রিম শেষ। হ্যাঁ ফিজিক্সে আছে, তোমাদের হচ্ছে ক্যালোরিমেট্রিতে। ওকে, এবার হচ্ছে আমি খুঁজে বের করি তোমাদের ম্যাথটা আসলে কোথায় আছে বইয়ের। আচ্ছা বুঝলাম না, এখানে উদাহরণ আচ্ছা তোমাদের হচ্ছে দুইটা ম্যাথ মূলত হচ্ছে, দুই রকম ম্যাথ হচ্ছে আসে সেমিস্টার ফাইনালে। একটা হচ্ছে উদাহরণ 2 এর কম্প্রেসারের সিলিন্ডারের ব্যাস দেওয়া আছে, স্ট্রোক দৈর্ঘ্য দেওয়া আছে, সিলিন্ডারের ডিসপ্লেসমেন্ট ভলিউম বা ভিএস বের করতে বলছে। আমরা এটা মানে আলোচনা করছিলাম তাই না? আচ্ছা এখন আমরা খালি ওই যে টেম্পারেচারটা হচ্ছে আমরা এটা হচ্ছে করি নাই তাই না? এখন কোশ্চেনটা আমি যদি একটু উঠাই, এখন কোশ্চেনটা একটু উঠাই আমরা সলিউশন করলে কয় মিনিট সময় আছে দেখো একটু। মিটে কি নোটিফিকেশন দিছে? আচ্ছা ঠিক আছে, তো দেখো -20 সেন্টিগ্রেড তাপমাত্রার 50 গ্রাম বরফ 100 সেন্টিগ্রেড তাপমাত্রায়, বরফ 100 সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত করতে
কি পরিমাণ তাপের প্রয়োজন, কি পরিমাণ তাপের প্রয়োজন। আচ্ছা, এখানে ধরো এস এবং এল এর মান দেয় নাই, এস এবং এল এর মান দেয় নাই, তো আমরা একটু পরে আর কি দেখবো। হ্যাঁ, এস এবং এল এর মান কি হইতে পারে। তো এখন দেখো আমরা হচ্ছে -20 ডিগ্রির কি আছে, বরফ আছে। তাহলে -20 ডিগ্রি বরফ থেকে আমরা প্রথমে কত ডিগ্রি বরফে যাব? 0 ডিগ্রি বরফ নেই। তাহলে এই যে এটা ছিল কি -20 ডিগ্রির বরফ, এখান থেকে যাব আমি কোথায়? 0 ডিগ্রির বরফ। এখানে দেখো তো, তাহলে এখানে আমাদের কি হয়েছে, Q1 হয়েছে না? জি ভাইয়া। ওকে, এবার 0 ডিগ্রি বরফ থেকে কোথায় যাব? 0 ডিগ্রি পানিতে। 0 ডিগ্রি পানিতে। এই কিডা 100 চলে গেছে সরি ভাই। পানিতে। তাহলে এখানে আমাদের দেখো তো Q2 হয়েছে না? আচ্ছা, কিউ তোমাদের হচ্ছে আমরা কিউ দিচ্ছি না, তুমি কিউ তোমাদের বই মানে এইচ দেওয়া আছে, তাই না? একই কথা, একই কথা। হ্যাঁ, কিউ প্রকাশ করে, এইচও প্রকাশ করে, কোনো ব্যাপার না ওটা, ঠিক আছে? থার্মোডাইনামিক্স যখন পড়বা তখন সবই কিউতে করা লাগবে। তাহলে পানি, এবার দেখো আমরা পানি থেকে কোথায় যাব? 100 ডিগ্রি তাপমাত্রার পানিতে। পানি এতটুকু ক্লিয়ার তোমাদের? জি ভাইয়া। এবার কি করবো বলো? 100 ডিগ্রি পানিতে চলে গেছি না আমরা? এখন 100 ডিগ্রি বাষ্পে যাব। এখন 100 ডিগ্রি বাষ্পে চলে যাবো। তাহলে এখান থেকে আমি যদি বাষ্পে কনভার্ট করে ফেলি, তাহলে এখান থেকে যে বাষ্পটা আসবে সেটা আমার 100 ডিগ্রি বাষ্প আসবে না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখানে দেখো Q3, এটা হচ্ছে Q4। তাহলে বলছে যে কি পরিমাণ তাপের প্রয়োজন। তাহলে এখানে টোটাল কতটুকু তাপ লাগছে আমার? 1 2 3 4 সবগুলো যোগ করলে আমাদের পাবো না মোট তাপের পরিমাণ? তাহলে Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4। এখন আমার বলো, এখানে তাপের পরিবর্তন হয়েছে, তাপমাত্রার পরিবর্তন হয়েছে না? না। এই 20 থেকে কই গেছিস? জি ভাইয়া হইছে। তাহলে এখানে কোন সূত্র হবে? ms ডেল থিটা হবে না ml হবে? এমএস ডেল থিটা। ms ডেল টি বা ডেল থিটা। Q2 এর ক্ষেত্রে কি হবে? এমএল। ml। Q3 এমএস ডেল থিটা। ms ডেল থিটা, ডেল টি বা ডেল থিটা। Q4 এমএল। ml। এতটুক কে বোঝো নাই? এই লাইন কে বোঝো নাই? এই লাইন সবার ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে এখন দেখো m কত গ্রাম বলছে আমার? 50 গ্রাম। তাহলে আমি সব জায়গা থেকে m কমন নিতে পারবো? m কমন নিলাম, কমন নিয়েছি। s, এখন s এবং l এর মান দেওয়া নাই। এখন এই জায়গাটা আমাদের এই যে s, এটা আমার এই জায়গার s না? তাহলে বরফ গলনের আমি তোমাদের হচ্ছে একটু পরে লিখে দিব, হ্যাঁ, যে বরফ গলনের হচ্ছে সুপ্ত তাপ এবং বরফের আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপকে এস এবং সুপ্ত তাপকে এল। তাহলে আমি বরফের ক্ষেত্রে আমি তোমাদের একটু লিখে দিই। বরফের ক্ষেত্রে এস ইকুয়াল, আমি কিন্তু টোটালটা লিখলাম না, ঠিক আছে? এস দা কি বুঝাইছে, বুঝো না? আচ্ছা, আপেক্ষিক তাপ হচ্ছে আমাদের 0.5 ক্যালোরি পার গ্রাম সেন্টিগ্রেড এবং এল হচ্ছে আমাদের সুপ্ত তাপ, যেটা বলতেছি এটা হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। এখন আমাদের বাষ্পের আপেক্ষিক তাপ, বাষ্পের আপেক্ষিক তাপ এস ইকুয়াল টু হচ্ছে আমাদের 0.48 ক্যালোরি পার গ্রাম সেন্টিগ্রেড এবং পানির, আচ্ছা বাষ্পের সুপ্ত তাপ, বাষ্পের সুপ্ত তাপ এল ইকুয়াল টু হচ্ছে আমাদের কত? 537 ক্যালোরি পার গ্রাম। মনে থাকবে? জি ভাইয়া থাকবো। ওকে, তাহলে এবার বলো আমাকে, এই যে Q1 এখানে আমরা কি বরফকে নিয়ে গেছি, তাহলে বরফের সুপ্ত তাপ কত আমাদের? 0.5 ইন্টু কতটুকু? তাপমাত্রার পার্থক্য।
তাহলে তাপমাত্রার পার্থক্য কি ডেল টি, তাহলে এটা বড় এটা ছোট, তাহলে আমাদের কি 0 সূত্রের মাইনাস, আর এই জায়গায় একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস -20। এতটুকু ক্লিয়ার তোমাদের? জি ভাইয়া। এবার দেখো এই যে এখানে ভাইয়া এখানে তাপমাত্রার পার্থক্য ভাইয়া বাই করছেন না? এটা তাপমাত্রার পার্থক্য বড় মাইনাস ছোট, বড়, হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। এবং এই যে এখানে মাইনাস, এখন বলো না যে ভাই এখানে তো মাইনাস, এই মাইনাসটা বসাই দিই, এই ভুল করবো না কিন্তু, বুঝছো? আচ্ছা ভাইয়া। আচ্ছা এবার দেখো এল, এখন এলটা দেখো তো আমি এখানে কি গলাইতেছি, বরফ গলাইতেছি না পানি গলাইতেছি? বরফ গলাইতেছি না? বরফ ভাইয়া তাহলে বরফ গলানোর সূত্রতাপ কি আমাদের? 0.5। এটা এল এর মান, ও ভাইয়া, সরি। তাহলে এল। এবার দেখো প্লাস এস, এখন কিসে আসছে? পানিতে চলে আসছে না আমাদের? জি ভাইয়া। তো পানির আপেক্ষিক তাপ কত বলো? পানির হচ্ছে ভাইয়া পানির আপেক্ষিক তাপ 1 এটা বাষ্পের, হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। তাহলে 1 ইন্টু কত ডিগ্রি থেকে আমরা গেছি? 0 থেকে 100, তাহলে 100 মাইনাস 0। এতটুকু ক্লিয়ার সবার? জি ভাইয়া। প্লাস এল, এখন দেখো আমরা পানি থেকে কোথায় গেছি? বাষ্পে গেছি না? তাহলে বাষ্পের কত বলো? 537, 537। এখান থেকে যে মানটা আসবে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। এখন বিষয় হচ্ছে দেখো এইখানে যে অ্যান্সারটা আসবে সেটা কোন এককে আসতে পারে বলো? এই যে দেখো আমি একটা একক ভেঙে দেখাই তোমাদের, হ্যাঁ। এম, এটা কি গ্রাম বসাইছি না আমরা? গ্রাম ইনটু এস, এসটা বসাইছি কি আমাদের? ক্যালোরি পার গ্রাম ইনটু সেন্টিগ্রেড ইনটু এলটা কি সেন্টিগ্রেড। তাহলে এটা ক্যান্সেল হয়, এটা ক্যান্সেল হয়, কি থাকে আমাদের? ক্যালোরি। এবং এটার ক্ষেত্রে দেখো যে এমএল এর ক্ষেত্রে দেখো এমটাকে গ্রাম, এলটাকে আমাদের ক্যালোরি পার গ্রাম, গ্রাম ক্যান্সেল হয় কি হয়? ক্যালোরি হয়। তাহলে এখান থেকে যেটা আসবে সেটা কোন এককে আসবে? ক্যালোরিতে। ক্যালোরিতে অ্যান্সার রাখলে হবে, তুমি কিলো ক্যালোরিতে নিয়ে গেলে কি করবে? 1000 দ্বারা ভাগ করে দেবা, ঠিক আছে? ওকে, এই অঙ্কের জীবনে সমস্যা হবে না ভাইয়া, ইনশাআল্লাহ হবে না। ফোর্থ সেমিস্টারে থার্মোডাইনামিক্সে মানে যদি বেঁচে থাকো তাহলে এই অঙ্ক আমি করাবো না, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। না আমি হচ্ছে মার্কার নেট ধরে থাকবো, তোরা বলবি আমি লিখবো। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ভাইয়া লাইভে বিকেলের 11 মিনিট টাইম আছে ভাইয়া। তো আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে, তাহলে তোমরা হচ্ছে যে থিওরি যে আছে আমি হচ্ছে ওই যে তোমাদের হচ্ছে পিডিএফ দিছি না, তাহলে ওইটা হচ্ছে টোটালটা কমপ্লিট করবা। আর রাত্রে মনে হয় আমি হচ্ছে যে এই রকম টাইপের তো একটা ম্যাথ আছে না, হ্যাঁ আমি আরো কিছু ম্যাথ দিয়ে দেবো। আচ্ছা ভাইয়া, দিয়ে দিন। ওকে, তাহলে তোমার হচ্ছে একটু বেশি প্র্যাকটিস করতে হবে। বেশি প্র্যাকটিস করলে কি হবে? আমাদের বিষয়গুলো বেশি ক্লিয়ার হবে, তাই না? ওকে, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় তোমরা পড়াশোনা করো না। বলো ভাইয়া, আমাদের কি মানে ওই যে কি সাজেশন বই কি ভাইয়া রোজার ভিতরে দিব? ইনশাআল্লাহ রোজার ভিতরে দিলে ভালো হইতো, পুরো শেষ করা যাইতো। রোজার ভিতরে এমনি এখনই পড়ে না, রোজার ভিতরে পড়বে। এই রোজার ভিতরে বলবে কি ক্লাস করার সময় ভাই না খেয়ে আছি ভাই, ছেড়ে দেন ভাই। আচ্ছা তো আমাদের হচ্ছে, আচ্ছা আমাদের এই চ্যাপ্টার মোটামুটি শেষ, ঠিক আছে? আমরা নেক্সট দিন হচ্ছে পরের চ্যাপ্টার হচ্ছে পড়বো। পরের চ্যাপ্টারে দেখবি যে 50%ই হচ্ছে তোরা আগে পড়ে আসছিস। আমরা এই যে এখানে হিট এক্সচেঞ্জার পড়লাম, ওই হচ্ছে আগের পরের চ্যাপ্টার হিট এক্সচেঞ্জার আছে। তারপর হচ্ছে তুই পড়ছস না, আমরা অ্যাকুমুলেটর কি, অ্যাকুমুলেটর কাজ কি পড়ছি না আমরা?
জি ভাইয়া ফার্স্ট চেম্বার এগুলাই। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে তাহলে। আচ্ছা ভাইয়া, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আল্লাহ আসসালাম। হাফেজ। আল্লাহ হাফেজ।